হ্যালো বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস দত্ত চৌধুরী ব্লগে তোমাদের আবার স্বাগত। হ্যাঁ, তো আজকে হচ্ছে 23 তারিখ। আজকে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে টাইগার হিলের উদ্দেশ্যে। খুব সকাল সকাল আমরা উঠে পড়েছি। আমরা প্রায় 3:30 নাগাদ উঠেছিলাম। রেডি ফেডি হতে হতে আমাদের 4টে 4:30 বেজে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি টাইগার হিলের উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা হোটেল থেকে বেরিয়ে গাড়ি করে চলে গেছি টাইগার হিল। এবং টাইগার হিলের দেখছো অবস্থা, তোমরা সবাই নিজে দেখতে পাচ্ছ। তোমরা যদি টাইগার হিলের প্ল্যান করো, অবশ্যই আগস্টটা অ্যাভয়েড করে তারপর এসো। আমাদের কিছু করার ছিল না, কারণ আমরা দুজনেই কর্মরত, তাই আমাদের এই সময়টা কিন্তু একটু ফাঁকা ছিল বলে আমরা এই সময়টার প্ল্যান করেছিলাম। হ্যাঁ, মনটা তো অবশ্যই খুব খারাপ করেছিল, কারণ সবাই জানো যে দার্জিলিং এসে টাইগার হিল থেকে যদি কাঞ্চনজঙ্ঘা না দেখা যায়, যদি সানরাইজ না দেখা যায়, তাহলে কিন্তু দার্জিলিংটা অধরা থেকে যায়। তো যাই হোক, মন খারাপ নিয়ে কিন্তু আমরা টাইগার হিলে উঠছিলাম। কিন্তু মনে কিন্তু বরাবরই একটা আশা ছিল যে হ্যাঁ, টাইগার হিল হয়তো দেখতে পাবো, কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা কিন্তু ঠান্ডাতে কাঁপতে কাঁপতে রীতিমতো ওখানে মনে হচ্ছিলো অজ্ঞান হয়ে পড়ে যাব, এত ঠান্ডা ছিল। আমরা 5 দিন ছিলাম আর কি দার্জিলিংয়ে, কিন্তু আমি বিশ্বাস করো 23 তারিখের মতো ঠান্ডা কিন্তু আমি কোথাও পাইনি। আমি রীতিমতো কাঁপছিলাম, এবং ওখানে দাঁড়িয়ে প্রত্যেকটা লোক রীতিমতো কাঁপছিল, সেটা বোঝাই যাচ্ছিল। তোমরা ভাবতে পারো যে কী ধরনের ঠান্ডা ছিল। ঠান্ডার সাথে ছিল হচ্ছে ঝোড়ো হাওয়া। এটা বলা যায় না যে কীরকম আমাদের লাগছিল। দাঁড়িয়ে আছে, ছাতা নেই। কেমন লাগছে কাঞ্চনজঙ্ঘা দেখেছো? কখন আসা উচিত দার্জিলিং কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য? ঠিক নেই। রেডি করেছি। বর্ষাকালে শোনা জমি যাবে ঠান্ডায়। এবার আমরা রওনা দিলাম বাতাসিয়া লুপের দিকে। বাতাসিয়া লুপের ঢোকার আগে তোমাদের বলে দিই, টাইগার হিলে যখন তোমরা ঢুকবে তখন তোমাদের টিকিট কাটতে হবে। তো এই যে দেখো, টিকিট কাটা চলছে এখানে। তো টাইগার হিলের টিকিট জনপ্রতি 50 টাকা করে লাগে। আমি তোমাদের টিকিটগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই হচ্ছে আমাদের টিকিট। তোমরা যতজন থাকবে জনপ্রতি 50 টাকা লাগবে, বাচ্চাদের টিকিট লাগবে না। এই দেখো, চলে এসেছি আমরা বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপের ভেতরে আমরা প্রবেশ করছি। এখানেও কিন্তু টিকিট ওই 20 থেকে 50 টাকার মধ্যেই ছিল। এক্স্যাক্টটা আমার এখন মনে পড়ছে না। তবে এই বাতাসিয়া লুপ কিন্তু টয় ট্রেনের জন্য বিখ্যাত। এই টয় ট্রেনটি শিলিগুড়ি থেকে দার্জিলিং শহরের পথে যাওয়ার সময় এই বাতাসিয়া লুপটি কিন্তু পড়ে, বা ওয়ার মেমোরিয়াল জায়গাটি কিন্তু পড়ে। তো এই জায়গাটি বিস্তৃত আছে 5 কিমি, এবং বলা যায় যখন বাতাসিয়া লুপে ওয়েদার ভালো থাকে, তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা এবং বিভিন্ন তুষারজনিত পাহাড় কিন্তু এখান থেকে তোমরা দেখতেই পারো। তোমরা সবাই জানো যে আমাদের বিখ্যাত টয় ট্রেন শিলিগুড়ি থেকে দার্জিলিং যায়। তো শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে কিন্তু এই বাতাসিয়া লুপটিও পড়ে, যেখানে টয় ট্রেন কিন্তু আসে। তো তোমরা এটা জেনে রাখবে, এটি কিন্তু বাতাসিয়া লুপের সাথে একটি ওয়ার মেমোরিয়াল, ঠিক আছে? এবং তোমরা প্রাউড ফিল করো, সত্যিই প্রাউড ফিল করো যে আমাদের যে সৈন্যরা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদের জন্য আমরা একটা স্মৃতিসৌধ এখানে কিন্তু স্থাপন করেছি। তো এটি কিন্তু মোটামুটি দার্জিলিং ঢোকার আগে এবং ঘুম স্টেশনের কাছাকাছি এটি অবস্থিত। এবং আশ্চর্যকর ব্যাপার হচ্ছে যে এটির যে আয়তন বা এটির যে আকার, সেটা কিন্তু একটা বৃত্তাকার আকারে বিস্তৃত আছে, এবং প্রায় 1000 ফুট নিচে কিন্তু এটা নিয়ে গিয়ে নামায়। তো তোমরা বুঝতে পারছো যে জায়গাটা কতটা সুন্দর। এখানে কিন্তু কিছু লোকাল যারা তোমার ভালো লোকাল শপ আছে বা লোকাল যারা ভেন্ডার আছে, তারা কিন্তু এখানে বসে, এবং এখানে বসে কিন্তু তারা নানা রকম ব্যবসা করে। তো যেহেতু এখানে প্রচণ্ড কুয়াশা এবং বৃষ্টি পড়ছিল, সেরকম কোনো লোকাল ভেন্ডার এখানে আসেনি। তবে জায়গাটি কিন্তু সত্যিই আমাদের খুব ভালো লেগেছে। কথায় কথায় বলে রাখি, এই স্মৃতিসৌধটি কিন্তু 22শে মার্চ 1995 সালে স্থাপন করা হয়েছিল, এবং এটি কিন্তু সত্যিই আমাদের কাছে একটি গর্বের বিষয়। তাই তোমরা দার্জিলিং ঘুরতে এলে বাতাসিয়া লুপটাকে কিন্তু মিস করো না। বাতাসিয়া লুপ কিন্তু একটি অন্যতম আকর্ষণ দার্জিলিংয়ের। আমি যতটা পারছি তোমাদেরকে হেল্প করছি। আমার ভিডিও থেকে তোমরা যদি হেল্প পাও, তাহলে বলো, আমি এরকম আরও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাতাসিয়া লুপটাকে আরও এক্সপ্লোর করার জন্য। এবং এখন আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের আরও অনেকগুলো পয়েন্টস আছে যেগুলো মিস হয়ে যাবে।
হ্যাঁ, এসে একটু মনটা সত্যি খারাপ হয়ে গেছে, কারণ চারিদিকটা দেখছো কীরকম কুয়াশা। শুনেছি নাকি রোদ উঠলে এখানকার ভিউ মানে সত্যিই মনোরম এবং মন ভালো করা। কী আর করা যাবে, আমরা এখানে এখনও 4টে দিন থাকবো। দেখি আরেকটা দিন আসবো, যদি রোদ মুখর পরিবেশে একটু যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো এখন আমরা বেরিয়ে পড়বো ঘুম মনেস্ট্রির উদ্দেশ্যে। এই দেখো, এই হচ্ছে ঘুম মনেস্ট্রি। আমরা এই ঘুম মনেস্ট্রিতে এসেছি এবং এটাও কিন্তু খুব সুন্দর একটি জায়গা, যেটা দেখতে আমাদের ভালো লেগেছিলো। তো এই ঘুম মনেস্ট্রি আমরা নিচের দিকে নেমে যাচ্ছি এবং সিরিয়াসলি বলছি, মনেস্ট্রিটা কিন্তু ভেতর থেকে খুব সুন্দর। এবং আমি জানি না কেন মনেস্ট্রি সবসময় আমাকে একটি শান্তি দেয়, শান্ত পরিবেশ তো অবশ্যই শান্তিটা দেয় বেশি। তোমরা যখন দার্জিলিং আসবে এই পয়েন্টগুলো কিন্তু তোমরা সবই পাবে এবং দেখতেই পাবে যে এই পয়েন্টগুলো কত সুন্দর। এবং এই যে দেখছো নিচে নেমে কিন্তু এই মনেস্ট্রিটা আছে, মনেস্ট্রির আশেপাশে অনেকগুলো দোকান ছিল, সেখান থেকে তোমরা চাইলেই অনেক কিছু কিনতে পারো। এই মনেস্ট্রিতে ঢুকতে কিন্তু কোনো রকম কোনো চার্জেস লাগে না, এটা কিন্তু একদমই ফ্রি। এবং রাস্তাটা দিয়ে আমি হাঁটছিলাম আর ভাবছিলাম যে যদি আমার এখানে বাড়ি হতো, আমি তাহলে সবসময় হয়তো এখানে এসে বসে থাকতাম, কারণ মনেস্ট্রি আমাকে একটা আলাদা শান্তি দেয়, এটা আমি আগেই তোমাদের বললাম। এই ঘুম মনেস্ট্রিটা হলো একটা বৌদ্ধ মঠ এবং এটির জনপ্রিয় নাম হচ্ছে ইগা চেউলিং মঠ। এই মঠ পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ঘুম শহরে সমুদ্রপৃষ্ঠ থেকে 8000 ফুট ওপরে অবস্থিত। এই মঠ তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুক শাখার অনুবর্তী। দেখতেই পাচ্ছ আমাদের ঝিলাঙ্কিতে এখানে খুব 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 খুশি। এবং প্রত্যেকটা বৌদ্ধ মঠের বাইরে কিন্তু এরকম করে একটি সিংহ থাকবেই থাকবে। 1875 সালে লামা শেরাব গ্যাৎসো এই মঠটি প্রতিস্থাপন করেন। বলা ভালো এই মঠটি ঘুম শহরের 3টি মঠের মধ্যে সবচেয়ে বৃহত্তম। চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক, ভেতরে গিয়ে ভেতরটা এক্সপ্লোর করা যায়। এখানে যে দুটো চেয়ার আছে এটি দেওয়া আছে জুতো খোলার জন্য, জুতো খুলে তারপরে কিন্তু মঞ্চটাতে উঠতে হয়। তো এখানে জিলামের পাপা জুতো খুলছে, আমি এদিকে বসে জুতো খুলছি এবং একটি ফটো আমি এর মধ্যে তুলে দিয়েছি। চলুন এবারে মনেস্ট্রির ভেতরে যাই, গিয়ে আমি দেখি মনেস্ট্রির ভেতরে কী আছে। এই যে এটি হচ্ছে ঘুম মনেস্ট্রি। ঢুকতেই এখানে একটি সুন্দর দোকান ছিল, দোকানে কেউ ছিল না। তো এবং ঢুকে যেটা দেখতে পাচ্ছেন এখানে দেখতেই পাবেন মঠটি খুব সুন্দর, মঠটি খুব সুন্দরভাবে সাজানো। এবং এই মঠের সবচেয়ে বড় আকর্ষণ যেটা আমি দেখলাম সেটা হচ্ছে মঠে 15 ফুট লম্বা একটি বুদ্ধ মূর্তি আছে, 15 ফুট লম্বা। তার সাথে মঠের দুই পাশে আছেন এবং বুদ্ধের 2 শিষ্য চেন রেজি এবং চেঙ্গাপার, তারাও কিন্তু এখানে অবস্থিত আছেন। এবার আমরা মঠের বাইরে চলে এসেছি। মঠের বাইরে দেখতেই পাচ্ছ জিলান খুব এক্সাইটেড এবং ও প্রত্যেকটা জিনিস দেখছে, কারণ ও প্রথমবার মনেস্ট্রি দেখলো, তাই একটু ঘাবড়ে গেছিল। আশা করি তোমাদের এই তথ্যগুলো ভালো লেগেছে। তো এইবার আমরা রওনা দেবো আমাদের পরের পয়েন্ট, সেটা হচ্ছে চা বাগান। দেখতেই পাচ্ছ চা বাগানের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো এই যে চা বাগানে আমরা যাচ্ছি, এত ভালো লাগছে তোমাদের কি বলবো। মানে আমি ছোটোবেলায় গেছিলাম চা বাগানে, সেটা হচ্ছে উটিতে, এখন দার্জিলিংয়ে। এখন মনে হচ্ছে আগে যদি ব্লগ করার ট্রেনটা থাকতো, আমার স্মৃতিতে হয়তো সেই স্মৃতিগুলোও থেকে যেত, তোমরাও হয়তো সেগুলো বা তোমাদেরও সেগুলো আমি দেখাতে পারতাম। সেটা হচ্ছে আমার বাবার স্মৃতি। যাই হোক, এই স্মৃতিগুলো থেকে যাবে। ঝিলাম যখন বড় হবে তখনও দেখবে যে ও দার্জিলিং ঘুরতে গেছিলো। এর থেকে বড় আর কিছু হতে পারে না আমার কাছে। তো দেখছো এটা কিন্তু অনেকটা নিচে নামতে হয়। তোমাদের সব যদি বয়স্ক বাবা মা থাকে তোমরা এই পয়েন্টটা অ্যাভয়েড করতেই পারো। যখনই তোমরা দার্জিলিং আসবে ফার্স্ট কিন্তু তোমাদের এই পয়েন্টগুলোই কিন্তু, যে তুমি গাড়ির সাথে তুমি ঠিক করবে, এই পয়েন্টগুলো কিন্তু তুমি বলে নেবে যে এই পয়েন্টগুলো তোমাদের দেখাবে কিনা। এই পয়েন্টটা কিন্তু সত্যি বলছি এত সুন্দর জায়গা ছিল, মানে আমার তো মনটা পুরো ভরে গেছিলো এই জায়গাটাতে এসে। আর এখানে এসে তোমরা পরে নিতে পারো ওদেরই কালচারাল ড্রেস, 50 রুপিস করে নেয়। আমি এখানে পরেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপর আমরা রওনা দিলাম আমাদের পরের পয়েন্ট, এটা হচ্ছে তেনজিং নরওয়ে কিছুটা পয়েন্ট ছিল মনে নেই। তো এই পয়েন্টটাও তোমরা যেতে পারো। তোমরা এখানে
পাহাড়ে চড়তে পারো। আমরা এটা স্কিপ করেছিলাম কারণ আমাদের সাথে বেবি ছিল। তোমাদের ইচ্ছা হলে তোমরা ওটা অবশ্যই করতে পারো, ব্যাপারটা বেশ অ্যাডভেঞ্চারাস হবে। তো এরপর আমরা চলে গেলাম হচ্ছে জাপানিজ টেম্পল বা পিস পাকোড়া জায়গাটার নাম। এটি হচ্ছে জাপানিজ টেম্পল এবং জাপানিজ টেম্পলের ঠিক পাশেই আছে হচ্ছে পিস পাগোড়া। পিস পাগোড়া হচ্ছে দার্জিলিং শহরের একটি অন্যতম শান্তিস্তূপ। এই শান্তিস্তূপটি বিভিন্ন শান্তিস্তূপের মতোই বিভিন্ন ধর্মের মানুষের মিলন এবং তার সাথে বিশ্ব শান্তি বার্তা প্রতিষ্ঠার জন্য এটি প্রতিষ্ঠিত করা হয়। কুঞ্জন মহাওজি নামেও এই জাপানিজ মন্দিরটি কিন্তু পরিচিত আছে এবং এই সম্প্রদায়ের লোকেরাই কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল। এই মন্দিরটি 1972 সালে নির্মিত হয়েছিল এবং এটি দার্জিলিং কেন্দ্র থেকে 10 কিলোমিটার দূরে জালা পাহাড়ে অবস্থিত। এবং এই মন্দিরের ভেতরে এসে এই রকম কাঠের সিঁড়ি দিয়ে তোমাদের উপরে যেতে হবে, যেখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন বৌদ্ধ মন্দির এবং বৌদ্ধ সংগ্রহশালার বিভিন্ন পটচিত্র এবং তার ছবি। 1972 সালের 3 নভেম্বর নিচিদাৎসু ফুচি এই শান্তিস্তূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এটির উদ্বোধন হয়েছিল 1992 সালের 1 নভেম্বর। এই শান্তিস্তূপটির উচ্চতা প্রায় 94 ফুট। তোমরা দেখতেই পাচ্ছ এই শান্তিস্তূপে যেতে গেলে তোমাদের এতগুলো সিঁড়ি ভেঙে তারপর শান্তিস্তূপগুলো অবধি পৌঁছাতে হবে। এবং সত্যি এই যে টেম্পলটি, এই যে পিস পাগোড়া বা এই জাপানিজ টেম্পল, এটি কিন্তু খুব সুন্দর দেখতে এবং পাশেই দেখতে পাচ্ছ সেই বিখ্যাত পাইন গাছ এবং তার সাথে এত সুন্দর একটি মন্দির। এত সুন্দর দৃশ্য দেখলে মনটা কার না ভালো হয়, সত্যি বলো। আবারও এই বৌদ্ধ সম্প্রদায় এই জাপানিজ টেম্পল বা পিস পাগোড়াটি স্থাপন করেছিল। তারা এটিকে মানুষের বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের মানুষের মিলন এবং বিশ্বশান্তি বার্তা প্রতিষ্ঠার জন্য এটিকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং এটি দেখতেও সেই রকম সুন্দর। আমাদের তো খুব ভালো লেগেছিল, আমরা আবার এখানে আসবো। চলো আবার রওনা দিই নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে হিমালয়ান জুতে। এই জুটিও কিন্তু খুব সুন্দর এবং তোমাদের সাথে যদি বাচ্চা থাকে আমি এইটুকু বলতে পারি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। এটি হচ্ছে পদ্মাজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। দেখতেই পাচ্ছ খুব সুন্দর এবং চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো এবং এখানে কিন্তু তোমাদের সাথে যদি সত্যি ছোটো বাচ্চা থাকে তারা কিন্তু সত্যিই খুব এনজয় করবে। বলে রাখি এই জুটি কিন্তু প্রায় 7000 ফিট ওপরে অবস্থিত এবং এটি কিন্তু ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত একটি জু। এখানে বিশেষ বিশেষ আকর্ষণ রেড পান্ডা, হিমালয়ান উলফ, তারপর নানা ধরনের হরিণ এবং তার সাথে লেপার্ড তোমরা কিন্তু এখানে দেখতেই পাবে। এই পার্কটির নামকরণ হয়েছে সরোজিনী নাইডুর মেয়ে পদ্মাজা নাইডুর ওপরে। যাচ্ছিলাম, বিশ্বাস করো মেয়ের সাথে যেন মনে হচ্ছিল আমরাও বাচ্চা হয়ে গেছি। এবং এই জুটা এটা একটা সত্যি আকর্ষণীয় ব্যাপার। সবসময় জু আমরা সমতলেই দেখেছি, এত উঁচু পাহাড়ের ওপরে জু, এটা সত্যিই একটা অনেক বড় ব্যাপার। তো হঠাৎ আমি যেতে যেতে একটা ভাল্লুক দেখতে পাই, ভাল্লুকটা শুয়ে আছে। তো আমি বুঝতে পারছিলাম না যে ভাল্লুকটা স্ট্যাচু সত্যিকারের। তো দেখে নাও, তোমরাও দেখে নাও, দেখো ঠিক মনে হচ্ছে না একটা স্ট্যাচু, কিন্তু না, ভাল্লুকটা শুয়ে এখানে আরাম করছিল। ওই উপরে দেখছো, ওই উপরে কিন্তু অনেক রকমের বাঁদর, হনুমান সব ছিল। তা আমার মেয়ে কিন্তু দেখে খুব এক্সাইটেড হয়ে পড়েছিল। এবং এইটা যে নিচের দিকটা দেখাচ্ছি, এই যে এই পাশের দিকটাতে কিন্তু ব্লু শিপ, তারপরে তোমার হরিণ, তারপরে তোমার জেব্রা, নানা রকমের কিন্তু প্রাণীরা ছিল, ইয়াক ছিল। তো সেগুলো দেখতে কিন্তু সত্যিই ভালো লাগছিলো এবং আমার মেয়ে সত্যিই খুব এনজয় করছিল। তো তোমাদের সাথে যদি বাচ্চা থাকে অবশ্যই কিন্তু এই পয়েন্টটা না দেখাতে ভুলো না। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ ওখানে ব্লু শিপ,
ওখানে হরিণ, বারাসিংহা, নানা রকমের প্রাণী ছিল এবং সেগুলো দেখে কিন্তু আমাদেরও মনে হচ্ছিল আমরাও বাচ্চা হয়ে গেছি। তো আমরা এখন জীবনের এমন জায়গায় পৌঁছে গেছি যে আজকে আমরাও বাবা মা। একটা সময় ছিল যখন আমি আমার বাবা মার হাত ধরে জু দেখতে আসতাম এবং আমার বাবা মা প্রত্যেকটা প্রাণীর সাথে আমার পরিচয় করিয়ে দিত। আজকে আমিও আমার মেয়েকে করিয়ে দিলাম। তো আজকে কিন্তু আমাদের খুব ভালো লাগলো। তোমরা কিন্তু এই পয়েন্টগুলো অবশ্যই ঘুরো। তো আজকের মতো তো আমাদের আজকের দিনের ঘোরা শেষ। তো আমরা এখন ফিরছি হোটেলের পথে। এই স্কুলটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, চিনতে পারলে কমেন্টে জানিও। এখানে কিন্তু ম্যাহনা শুটিং হয়েছিল। তো এই যে এবারে সন্ধেবেলায় ভাবলাম একটু ঘুরে আসি। এখন আমরা ম্যাল রোডে এসেছি। এই ফিয়েস্টা রিভিউ কিন্তু আমার পেজে আছে, আমার ইউটিউবে আছে, তোমরা দেখে নিও। তো চলো আজকের মতো টাটা, আমরা খাই আর তোমরা এনজয় করো ব্লগটা। প্লিজ ব্লগটা স্কিপ করো না। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।